সাল ১৯১৯। ১২ বছরের একটি ছেলে বিকানিয়ারে তার মাসির কাছ থেকে ভুজিয়া বানানো শেখে। মাত্র ২ পয়সায় বিক্রি করে। কে জানতো সেই একদিন ব্যবসা সাম্রাজ্যে হাজার হাজার কোটি টাকার মালিক হবে। তার নামই হলদিরাম, যেটা মানুষ ব্র্যান্ড হিসেবে জানবে। সারা বিশ্বে বিক্রি হওয়া লক্ষ লক্ষ ভুজিয়ার প্যাকেটের উপর তারই নাম ছাপা হবে। এটা ভারতের সবচেয়ে বড় স্ন্যাকিং ব্র্যান্ড হলদিরামের গল্প। গঙ্গা বিশন আগরওয়াল, মা তাকে আদর করে হলদিরাম বলে ডাকতেন। হলদিরামের জন্ম ১৯০৮ সালে বিকানেরের একটি দরিদ্র পরিবারে হয়। তার দাদু বাজারে একটি ছোট্ট দোকানে ভুজিয়া বিক্রি করতেন। হলদিরামের ছোটবেলা থেকেই ভুজিয়ার প্রতি আগ্রহ ছিল। ১২ বছর বয়স থেকে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করত। ভালো ভুজিয়া তৈরি করার প্রক্রিয়া শিখতেন, সাথে দাদুর দোকানে নিয়মিত বসতেন। তবে সে তার দাদুর মতো কিছু অর্থ উপার্জন করেই সন্তুষ্ট ছিল না। সে তার ব্যবসা সম্প্রসারণ করতে চেয়েছিল। হলদিরাম যে ভুজিয়া বিক্রি করছিল সেটি বেসন দিয়ে তৈরি, কিন্তু সে লক্ষ্য করে যে রাজস্থানের মানুষ মুচমুচে মুগ ডাল পছন্দ করে। সেখানকার লোকেরা অনেক খাবারে মুগ ডাল অ্যাড করে। সেই কারণেই হলদিরাম তার ভুজিয়া বানাতে শুরু করলো বেসনের সাথে মুগ ডাল মিশিয়ে। তার নতুন ভুজিয়ার স্বাদ মানুষের পছন্দ হয়, সেটা খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তিনি এখানেই থামেননি। সে বুঝতে পারে তার বর্তমান ভুজিয়া বেশ মোটা এবং নরম ছিল। যদি সে এটাকে পাতলা এবং মুচমুচে করে, এটি খেতে বেশ সন্তুষ্টজনক হয়ে উঠবে। এটি করতে তাকে প্রথমে তার ব্যাটার পাতলা করতে হয়েছিল এবং একটি ছিদ্রওয়ালা জালের প্রয়োজন ছিল। সে বাজারে অনেক জাল প্রস্তুতকারকের সাহায্য নিয়ে নিখুঁত জাল তৈরি করে। অবশেষে কয়েক মাস পরীক্ষা নিরীক্ষার পর সে একরকম পাতলা এবং মুচমুচে ভুজিয়া বানাতে সক্ষম হয়। এই নতুন ভুজিয়া বিক্রি হয় অধিক পরিমাণে। সে শুধু ভুজিয়ার রেসিপিতে সীমাবদ্ধ ছিল না, তার মধ্যে ব্র্যান্ডিং প্রতিভা ছিল। বাজারে আরো অনেক ভুজিয়ার দোকান ছিল, সেখানে ভুজিয়া বিক্রি হতো। সে ভাবলো সাধারণ ভুজিয়ার থেকে তার ভুজিয়ার গুণ যেন বেশি হয়। হলদিরাম জানতেন মহারাজা দুঙ্গার সিং বিকানেরের সবচেয়ে জনপ্রিয় রাজা। মানুষ তাকে অনেক সম্মান করত। এই জন্য হলদিরাম তার ভুজিয়ার নাম রেখেছিল মহারাজা দুঙ্গার সিং এর নাম অনুসারে ডুঙ্গার সেভ। এই নাম রেখেই অন্যদের ভুজিয়া থেকে তার ভুজিয়ার চাহিদা অনেক বেশি হয়। এটি একটি প্রিমিয়াম পজিশন পায়। এই নতুন ব্র্যান্ডিং এর সাথে তিনি ভুজিয়ার দাম বাড়িয়ে দেন, তবে গ্রাহকরা আনন্দের সাথে এই দাম গ্রহণ করে নেয়। পরবর্তী ২ বছর হলদিরাম ২ ভাইয়ের সাথে ব্যবসা ভালোভাবে প্রতিষ্ঠা করে। তখন তার বয়স ৩৬ বছর। সে তার স্ত্রী এবং ৩ ছেলে নিয়ে চরম দরিদ্র থেকে উঠে আসা। তার সবকিছুই খুব ভালোভাবেই চলছিল। ১৯৮৮ সালে তার জীবনের মোড় বদলে যায়। ঘরের মহিলাদের সম্পর্কের মনোমালিন্য শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল, অবশেষে হলদিরাম বাড়ি ছেড়ে আলাদা হয়ে চলে যায়। সমস্যা হলো বাড়ির সাথে সাথে হলদিরামকে ব্যবসা থেকেও বের করে দেওয়া হয়, যেটা কষ্ট করে একটু একটু করে গড়ে তুলেছিল। যে ব্যবসা হলদিরাম ২ পয়সা দিয়ে শুরু করেছিল, সেই ব্যবসা তাকে ১ পয়সাও দেয়নি। পরিবার নিয়ে রাত ভোর সে রাস্তায় কাটায়। তার মাথায় সকলের ভরণ পোষণ, সকলের দায়িত্বর কারণে এই নিয়ে তার দুঃখ করার সময় ছিল না। সে নিজেকে দ্রুত সামলে নেয় এবং কাজ খুঁজতে শুরু করে। একদিন বাজারে কাজ খুঁজতে গিয়ে পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। যখন হলদিরাম পিছনে ফিরে দেখলো, তার ছোটবেলার এক বন্ধু। তার বন্ধু অনেক বছর পর বিকানেরে ফিরেছে। অনেক বছর আগে হলদিরাম তার বন্ধুকে ২০০ টাকা দিয়ে সাহায্য করেছিল। সৌভাগ্যবশত সে এই উপকারের কথা ভুলে যায়নি। সে তার বন্ধু হলদিরামকে ১০০ টাকা ফেরত দেয়। এই ১০০ টাকা তার জীবন রক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়। এই টাকা দিয়ে হলদিরাম তার পরিবারের জন্য একটি ছোট বাড়ি ভাড়া নেয়। বাকি টাকা দিয়ে সে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। মুগ ডাল বিকানেরের মানুষের খুবই প্রিয় একটি খাবার ছিল। হলদিরামের স্ত্রী চম্পা দেবী খুবই সুস্বাদু মুগ ডাল তৈরি করত। তাহলে আর কি, সে মুগ ডালের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। বাকি টাকা দিয়ে মুগ ডাল, মশলা এবং অন্যান্য জিনিসপত্র কিনে আনলো এবং একটি রান্নাঘর বানিয়ে দুজনে খুব ভোরে উঠে মুগ ডাল বানাতো। তারপর হলদিরাম সারাদিন বাজারে ঘুরে সেগুলি বেচত। সে স্থানীয় কর্মচারী, অফিসগামীদের কাছে এগুলি বিক্রি করত। তার শখের জিনিস মুগ ডাল ও ভুজিয়া অল্প সময়ে বিক্রি শুরু করলো। হলদিরাম কঠোর পরিশ্রম করত রুচি এবং মানের জন্য। সে বাজারে একটি ছোট দোকান দেয় এবং খুব অল্প সময়ের মধ্যে খবর ছড়িয়ে পড়ে হলদিরাম এবং তার ডুঙ্গার সেব ফিরে এসেছে। লোকেরা তার দোকানে লাইন দিতে শুরু করলো, আর অল্প সময়ের মধ্যেই হলদিরাম স্থানীয় ভুজিয়ার রাজা হয়ে উঠলে। আগামী কয়েক বছর হলদিরাম মনোযোগ দিল শুধুমাত্র দোকানটি বড় করার জন্য। তারপর ১৯৫০ দশকে তার জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়। হলদিরাম তার বন্ধুর মেয়ের বিয়েতে কলকাতায় গিয়েছিল। সেখানে তিনি সকল অতিথিদের জন্য ভুজিয়া বানিয়েছিল। ভুজিয়া খাওয়ার পর অতিথিদের মনোভাব দেখে সে বেশ অবাক হলেন। তাদের ভুজিয়া এতটাই ভালো লাগলো যে তারা শুধু ভুজিয়ার প্রশংসাই করলো না, বরং অর্ডারও দিল।
হলদিরাম বুঝতে পারলো এখানে ব্যবসা শুরু করলে কেমন হয়। বিশেষ করে এখানে ভুজিয়া বিক্রি করার জন্য কোনো প্রতিযোগিতা ছিল না। 1955 সালে হলদিরাম তার ছোট ছেলে রামেশ্বর লালকে কলকাতায় পাঠালেন, সাথে বড় নাতি শিবকিষাণ কলকাতায় ব্যবসা শুরু করলো। এখানেও তারা একটি ছোট ঘর দিয়েই ব্যবসা শুরু করলো, মাত্র 8 বর্গফুটের একটি দোকান। শুরুটা ধীরে হলেও শেষ পর্যন্ত কলকাতায় তাদের ব্যবসা মুখের কথার কারণে বাড়তে লাগলো। অল্প দিনে তারা প্রতিদিন 150 থেকে 200 কেজি ভুজিয়া বিক্রি করত। বাঙালিদের তাদের রুচি অনুযায়ী আকর্ষণ করার জন্য বেঙ্গলি মিক্সার নামে একটি নোনতা খাবার চালু করেছিল, যাতে বেশ সফলতা হয়েছিল। পরবর্তী 12 বছর দোকানটি 8 বর্গফুট থেকে বড় হয়ে 25 বর্গফুট হয়। ব্যবসা প্রতি বছর দ্বিগুণ হচ্ছিল। কলকাতা বড় শহর হওয়ার কারণে কলকাতার শাখার ব্যবসা বিকানিয়ারের শাখার চেয়ে বড় হয়ে যায়। 1968 সালের মধ্যে হলদিরামের 3 পুত্র স্থায়ী হয়ে যান। তার বড় ছেলে মূলচাঁদ, যে বিকানিয়ারে ব্যবসা সামলাতো, মেজ ছেলে সতী দাস, যে নিজেই দোকান খোলে, আর ছোট ছেলে রামেশ্বর লাল, যে কলকাতায় ব্যবসা সামলাতো। আর এখানেই হলদিরাম ব্যবসা থেকে অবসর নেন। তবে তিনি মাঝে মাঝে সবকিছু দেখতে আসতেন। ব্যবসা আগের থেকে ভালো চলছিল। এরপর হলদিরামের ব্যবসায় এক সোনালী অধ্যায় শুরু হয়। হলদিরামের জ্যেষ্ঠ নাতি শিবকিষণ, যে এতদিন কলকাতায় কাকার সাথে ব্যবসা করত, 1968 সালে নাগপুরে হলদিরামের একটি শাখা খোলার সিদ্ধান্ত নেয়। তিনি মহারাষ্ট্রের খাদ্যাভ্যাস সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে জানতে পারলেন মহারাষ্ট্রের মানুষ বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে অবগত ছিল না। তিনি বাজারে নতুন কিছু আনতে পারবেন। তারা মিষ্টি খেতে বেশ ভালোবাসত। সেখানে মিষ্টি পাওয়া যেত খুব কম, তাই তার প্রিয় কাজু কাটলি বাজারে আনলেন। নাগপুরে এটি একদম নতুন মিষ্টি ছিল। নমুনা হিসেবে তিনি এগুলি বিনামূল্যে বিতরণ করলেন। তার কৌশলের কারণে কয়েকদিনের মধ্যেই এটি নাগপুরে বিখ্যাত হয়ে ওঠে। মানুষ স্বাদ পছন্দ করে আর প্রচুর বিক্রি হয়। তিনি নাগপুরে, বিকানেরে এবং কলকাতায় আরো অনেক মিষ্টি চালু করে 3 বছরে বিক্রির হার 40% বৃদ্ধি পায়। এই সফলতা দেখে শিবকিষাণ মিষ্টি যেমন মালাই লাড্ডু, রসমালাই, রসগোল্লা দিতে শুরু করে। জেনে হোক আর না জেনে হলদিরাম জাতীয় মিষ্টি শিল্পের বৃহত্তম খেলোয়াড় হয়ে ওঠেন। 1971 সালে নাগপুরে হলদিরাম 2টি আউটলেট খোলে। শিবকিষাণের ভাবনা ছিল অনেক বেশি। সে হলদিরামের দোকানটি রেস্তোরাঁয় রূপান্তরিত করবে। তিনি শীঘ্রই বুঝতে পারেন নাগপুরের মানুষ ইডলি ধোসার মতো দক্ষিণ ভারতীয় খাবার খেতে পছন্দ করে। সে রেস্তোরাঁয় সিঙ্গাড়া আর কচুরি দেওয়া শুরু করলো। তবে এর আগে তাকে রেস্তোরাঁয় গ্রাহক আনতে হবে। সেই জন্য সে ইডলি ধোসার সাথে সিঙ্গাড়া আর কচুরি দেওয়া শুরু করলো। শিবকিষাণ 30টি আসন বিশিষ্ট একটি রেস্তোরাঁ খুললেন। কিন্তু শিবকিষাণের মনে অনেক বড় পরিকল্পনা ছিল। সে ব্যবসা পুরো শহরে সম্প্রসারণ করতে চেয়েছিল, যা হলদিরামকে একটি জাতীয় স্তরের ব্র্যান্ডে পরিণত করবে। এই শহরটি ছিল ভারতের রাজধানী দিল্লি। শিবকিষাণ তার ছোট ভাই মনোহরলালকে দিল্লি ব্যবসা সম্প্রসারণের জন্য বেছে নিলেন। শিবকিষাণ তার মধ্যে অনেক প্রতিভা দেখতে পায়। 1982 সালে মনোহরলাল তার ছোট ভাই মধুসূদনের সাথে দিল্লি আসেন। তারা দেখলেন দিল্লির চাঁদনি চকে বিখ্যাত খাবার বিক্রেতাদের দ্বারা পরিপূর্ণ। সে জীবনে এত প্রতিযোগিতা দেখেনি। তবে ভালো দিক হলো প্রতিযোগিতার সাথে সাথে চাহিদাও ছিল অনেক বেশি। শিবকিষাণের সাহায্যে মনোহরলাল দোকানের জন্য একটি জায়গা কেনে এবং 1983 সালে ব্যবসা শুরু করে। আগামী 1 বছর দিনরাত কঠোর পরিশ্রম করে একটি দুর্ঘটনা ঘটে। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গা দিল্লিকে জ্বালিয়ে দিয়েছিল। এই সময় মনোহরলালের ওয়ার্কশপ এবং বাড়িও পুড়ে যায়। পরবর্তী 2 মাসের জন্য হলদিরামের দিল্লিতে ব্যবসা পুণ্যে পৌঁছায়। তবে মনোহরলাল হাল ছাড়েননি। তিনি নাগপুর এবং বিকানের থেকে আর্থিক সাহায্য নিয়েছিলেন। দিল্লিতে 300 বর্গফুটের কর্মশালায় পুনরায় ব্যবসা শুরু করেন। তার ব্যবসা আবার জমে ওঠে। তিনি এই ব্যবসায় পুরো মনোযোগ দেন এবং আবারও 200 বর্গফুটের কারখানা প্রতিষ্ঠা করে। এত কিছুর পরেও হলদিরাম তখনও মাঝারি আকারের স্থানীয় ব্যবসা ছিল। মনোহরলাল শিবকিষাণ লক্ষ্য করে পেপসিকো, নেসলের মতো ব্র্যান্ডগুলি ভারতে সুবিধাজনক খাবার বৃদ্ধি করছে। হলদিরাম এখানে বিরাট ফাঁক খুঁজে পায়। এই সব বিদেশি ব্র্যান্ডগুলি বিনিয়োগ করছিল হাজার হাজার কোটি টাকার দীর্ঘ সেলফ লাইফ প্যাকেজিংয়ে। এই সুযোগ দেখে হলদিরাম পণ্য বিক্রি করে, যেমন বিকানেরে ভুজিয়া এবং আলু ভুজিয়া নাইট্রোজেন প্যাকেজিং, যার কারণে তাদের সেলফ লাইফ কয়েক বছর, কয়েক মাস পর্যন্ত বৃদ্ধি পায়। নতুন এই প্যাকেজিংয়ের কারণে হলদিরামের ব্যবসা কেবল নাগপুরে বা দিল্লিতেই সীমাবদ্ধ ছিল না। এখন থেকে ভারতের ক্ষুদ্রতম শহরগুলিতেও হলদিরামের ভুজিয়া কিনতে পারবে। রসগোল্লা, সোনপাপড়ি, আচার, কচুরি, ভেলপুরি বিক্রি করা শুরু করে তারা। 40টিরও বেশি প্যাকেটজাত খাদ্য বিক্রি করে। বিভিন্ন ক্রয় ক্ষমতা সম্পন্ন ভোক্তাদের লক্ষ্য করে তাদের অনেক পণ্যের ছোট প্যাকেট মাত্র 5 টাকায় পাওয়া যায়। বড় প্যাকেট 200 টাকা পর্যন্ত পাওয়া যায়।
এগুলি আবেগঘন কেনাকাটার জন্য নানান রকম রঙের মনোবিজ্ঞান ব্যবহার করেন, প্যাকেজিংকে আকর্ষণ করে তোলে। এই কৌশলের কারণে আজ মানুষ হলদিরামের খাবার খায় ভারতে প্রায় প্রতিটা ঘরে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুর আরও ৮০টিরও বেশি দেশে হলদিরাম সবচেয়ে জনপ্রিয়গুলির মধ্যে অন্যতম ভারতীয় স্ন্যাক্স ব্র্যান্ড। প্রায় ১০০ বছর আগে হলদিরামের শুরু ২ পয়সা ভুজিয়া বিক্রি করে হয়, আর আজ সেই একই হলদিরাম ৯,০০০ কোটিরও বেশি টাকার মালিক। হলদিরামের গল্প প্রমাণ করে কি করে গ্রাহকদের আনন্দ দিয়ে ক্রমাগত পূর্ণ সম্ভাবন করে, সময়ের সাথে পরিবর্তন করে কি করে বড় ব্যবসা গড়ে তুলেছিল, শুরুটা যতই ছোট হোক না কেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।